হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এবার? অ্যাট দি সেম টাইম আমি মনে হয় দেখতেও পাচ্ছ তোমরা। কোনো প্রবলেম শুনতে বা দেখতে? জাস্ট লেট মি নো। ওকে, অর্পিতা আছো এই ব্যাচে না? তো ঠিক আছে, বাকিটা সবাই শুনতে পাচ্ছ? ওকে, তো প্রথমত আমি বলি হিস্ট্রির জন্য 50 আওয়ার্স অ্যালোটেড আছে, 50 ঘন্টা হিস্ট্রির জন্য অ্যালোটেড আছে। এবার দিস ইজ এ প্রিলিমস ওরিয়েন্টেড ব্যাচ, তো সেক্ষেত্রে তাই বলে শুধু এমসিকিউ করব তা নয়, বিষয়টাকে বুঝেই আমরা এমসিকিউ করব, সেভাবেই সাইন্টিফিক্যালি সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে এবং ক্লাসগুলো যেভাবে আছে, যেভাবে লেখা আছে তোমরা দেখেছো স্কিডিউলে, যারা যখন ভর্তি হয়েছে তখন দেখেছো স্কিডিউলে যেভাবে লেখা আছে সেভাবেই ক্লাসগুলো হবে। আজকে মূলত আমরা প্রি হিস্ট্রি টাইমটাকে ধরবো, অর্থাৎ স্টোন এজ থেকে শুরু করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি ইন ডিটেইলসই পড়বো। সাউন্ডে প্রবলেম হচ্ছে? এবার দেখো তোমরা, হচ্ছে? বাকিরা কি সাউন্ডে প্রবলেম পাচ্ছ? ক্লিয়ার? ওকে। রুমা রুমা একবার রিজয়েন করো, আমি বলবো একটু একবার রিজয়েন করো। আচ্ছা, তো আজকে প্রি হিস্ট্রি, তো আমি যেটা করব সেটা হচ্ছে স্লাইডটা যেখানে এখানে যেটা ইউজ হবে, যে স্লাইডটা মূলত আমরা ইউজ করব সেটা কিন্তু ইংরেজিতে ইউজ করব। তার দুটো কারণ আছে, যেহেতু প্রিপারেশনটা ডব্লিউবিসিএস এর, শুধুমাত্র স্টুডেন্টদের খুশি করে লাভ নেই, স্টুডেন্টদের যাতে প্রিপারেশনটা সঠিক হয় সেই দিকটা দেখা সবার আগে দরকার। তো আলটিমেটলি ডব্লিউবিসিএস মেইনসে তোমাদের কোয়েশ্চেন ইংরেজিতেই হবে, সেই অর্থে ইংরেজি টার্মের সঙ্গে একটু পরিচিত হওয়া দরকার, 1 নম্বর। নোটস যেটা তোমরা পাবে সেটা বাইল্যাঙ্গুয়ালি পাবে, অর্থাৎ ইংরেজি বাংলা দুটোতেই পাবে। আর পিডিএফ কিভাবে পাবে, আমি রত্নাকর স্যারের সঙ্গে কথা বলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ওকে, সম্ভবত উনি শেয়ার করবেন তোমাদের সঙ্গে পিডিএফ। আজ থেকে আমি পিডিএফ দেবো, আজ বা কাল থেকে সানডের মধ্যে তোমরা আজ এবং কালকের যে ক্লাস হবে তার পিডিএফ পেয়ে যাবে এবং সামনের ক্লাসগুলোরও পিডিএফ পেয়ে যাবে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। এটা আড্ডার ব্যাপার। আমাদের টিচারদের আলটিমেটলি এটা নৈতিক দায়িত্বের মধ্যে আছে যে তোমাদের যাতে পিডিএফটা ঠিক সময়ে ঠিকভাবে দেওয়া হয়, নাহলে তোমরা পড়তে পারবে না। সো দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি, অসুবিধা নেই। ওকে, তো ঠিক আছে। আমরা স্টার্ট করি। আমরা মূলত স্টোন এজ শুরু করব আজকে। তাহলে সবকটা অংশই আমরা খুব ব্যালেন্সড ওয়েতে কভার করব। ব্যালেন্স ওয়েতে সবকটা অংশই আমরা কভার করব। তো আমরা স্টোন এজ শুরু করব আজকে। আর প্রিপারেশনটা কারো কোনো যদি কোয়েরি থাকে তো অবশ্যই তোমরা বলবে যে কি কি কোয়েরি আছে, সেটা আমি জিজ্ঞেস করব, তোমরা নিশ্চয়ই বলবে। আচ্ছা, তার আগে আরেকটা তোমাদের কথা বলবো আমি, যে সবাই খাতা পেন নিয়ে সঙ্গে সঙ্গে রেডি থাকো। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমি কিছু পয়েন্ট ডিকটেট করব, সেগুলো তোমরা লিখে নেবে, সেটাই সবার আগে দরকার। ঠিক আছে, হিস্ট্রিকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করি। প্রি হিস্ট্রি, হিস্ট্রির রাইটিং অনুযায়ী, হিস্ট্রির লেখনী অনুযায়ী প্রি হিস্ট্রি, নেক্সট প্রোটো হিস্ট্রি, নেক্সট প্রোটো হিস্ট্রি, অ্যান্ড ফাইনালি হিস্ট্রি। হিস্ট্রিকে আমরা এই 3টে ভাগে মূলত ভাগ করি: প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে সেই সময়, যে সময় হিস্ট্রি লেখা হয়নি, বা যখন হিস্ট্রি লেখা শুরু হয়নি, সেই সময়টাকে বলা হয় প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে দ্যাট পার্ট অফ টাইম যখন মানুষের অক্ষর জ্ঞান হয়তো হয়নি এবং হিস্ট্রি লেখা শুরু হয়নি, যখন মানুষ ইতিহাস লেখা শুরু করেনি। উদাহরণ, এই স্টোন এজ, প্রস্তর যুগ। প্রস্তর যুগের প্রথম দিকে যদি আমরা দেখি তখন ভাষাও আসেনি। তো স্টোন এজ এমন একটা সময়, যে সময় কিন্তু ইতিহাস লেখাও শুরু হয়নি। তো এই সময়টাকে প্রি হিস্ট্রি বলে। তাহলে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে যদি কোয়েশ্চেন দেখো যে নিচের কোন পার্টিকুলার সময়টিকে প্রি হিস্ট্রি হিসেবে বর্ণনা করা যায় বলে 4টে অপশন, তাহলে প্রি হিস্ট্রি কিন্তু স্টোন এজ বা প্রস্তর যুগ, যেটাকে আমরা বাংলায় বলি,
এই প্রস্তর যুগ বা সময়টাকে বলা হয় প্রি হিস্ট্রি। ক্লিয়ার? প্রি হিস্ট্রি মানে হচ্ছে যে সময় ইতিহাস লেখা শুরু হয়নি। তাহলে এই সময় সম্পর্কে আমরা ইনফরমেশন কিভাবে পাই? প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে, মানে আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস এর মাধ্যমে আমরা পাই, এবং অন্যান্য যে সমস্ত এভিডেন্সেস আছে, যেমন কোথাও মূলত প্রত্নতাত্ত্বিক খনন কার্য। জাস্ট মনে রাখো এটা। প্রোটো হিস্ট্রি মানে যে সময় হিস্ট্রি লেখা শুরু হয়েছে কিন্তু সেই লিপি উদ্ধার হয়নি, মানে লিপি আমরা এখনো পর্যন্ত পড়তে পারিনি, লিপি উদ্ধার হয়নি। উদ্ধার মানে খুঁজে পাওয়া যায়নি তা নয়, লিপি আমরা পড়তে পাইনি, লিপি আমরা পেয়েছি, কিন্তু বাট ওই সময়কার যে লেখা এবং যে স্ক্রিপ্ট ইউজ করে লেখা হয়েছে সেই স্ক্রিপ্ট আমরা এখনো পড়তে পারিনি, সেই সময়টাকে বলা হয় প্রোটো হিস্ট্রি। উদাহরণ হচ্ছে হরপ্পা। হরপ্পার লোকেরা কিন্তু লেখাপড়া জানা লোক ছিল, এবং হরপ্পার ক্ষেত্রে আমরা জানি, হরপ্পার ক্ষেত্রে উই গেট দি স্ক্রিপ্টস, এবং ওখান থেকে আমরা কিন্তু স্ক্রিপ্ট পাই, কিন্তু সেই স্ক্রিপ্ট আজও পর্যন্ত আমরা পড়ে উঠতে পারিনি। তাহলে সেই সময়টাকে প্রোটো হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি থেকে প্রোটো হিস্ট্রির যদি ডেভেলপমেন্ট দেখি, তাহলে প্রি হিস্ট্রিতে কিন্তু ইতিহাস লেখা শুরু হয়নি, প্রোটো হিস্ট্রিতে ইতিহাস লেখা শুরু হয়েছে, বা সেই সময় লেখালেখি শুরু হয়েছে, কিন্তু সেই লেখা আমরা পড়তে পারি না। ওকে, উদাহরণ হরপ্পান সিভিলাইজেশন। তাহলে প্রোটো হিস্ট্রির সময়কাল যদি দেখতে চাও, তাহলে উদাহরণ হচ্ছে হরপ্পান। আর হিস্ট্রি মানে তারপর থেকে যে সময়, যখন থেকে ইতিহাস লেখা শুরু হয়েছে এবং যে লেখা আমরা পড়ে বুঝতেও পারি, সেই সময়টাকে বলা হয় ঐতিহাসিক সময়। ঠিক আছে? তাহলে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। কারো কোনো কোয়েরি আছে? আবার সাউন্ড হচ্ছে না? দেখো, যারা সাউন্ড হচ্ছে না তারা একবার একটু রিজয়েন করো। প্রি হিস্ট্রি মানে সেই সময় যে সময় ইতিহাস লেখা শুরু হয়নি, সেই সময়টাকে বলা হয় প্রি হিস্ট্রি। উদাহরণ আমি দিয়েছি স্টোন এজ। প্রি হিস্ট্রির পর আসছি প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি মানে সেই সময় যখন ইতিহাস লেখা শুরু হয়েছে অথচ সেই লিপি আমরা পড়ে উদ্ধার করতে পারিনি, মানে কি লেখা আছে সেটা পড়ে উদ্ধার করতে পারিনি, সেই সময়টাকে বলা হয় প্রোটো হিস্ট্রি। আর হিস্ট্রি মানে সেই সময় যে সময় ইতিহাস লেখা অলরেডি শুরু হয়েছে এবং যে সময় লেখা, যেখান থেকে আমরা লেখা পড়তে পারি, সেই সময়টাকে বলা হয় হিস্ট্রি। তো প্রি হিস্ট্রি তোমরা অলরেডি দেখে ফেলেছো যে প্রি হিস্ট্রি আমি তোমাদের বলেছি স্টোন এজ বা প্রস্তর যুগটাকে আমরা মোটামুটি প্রি হিস্ট্রি বলে থাকি। প্রোটো হিস্ট্রি মানে হরপ্পান সিভিলাইজেশন, এখানে অপশনসে আসতে পারে। তো প্রোটো হিস্ট্রি মানে হরপ্পান সিভিলাইজেশনের সময়টাকে আমরা প্রোটো হিস্ট্রি বলি, আর হিস্ট্রি মানে তার পরের সময় থেকে সবটাই হিস্ট্রি। আচ্ছা, এখানে সবার ক্লিয়ার? তোমরা সবাই একটু জানাবে আমাকে ভেরি ফার্স্ট। ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েরি আছে? থাকলে করো। আচ্ছা, তো আমরা আজকের মূল বিষয় হচ্ছে কিন্তু প্রি হিস্ট্রি। ওকে, গুড মর্নিং। আজকের মূল বিষয় হচ্ছে প্রি হিস্ট্রি। সুপ্রতীক মিত্র, আবার বলছি, প্রি হিস্ট্রি মানে সেই সময় যে সময় ইতিহাস লেখা শুরু হয়নি। প্রোটো হিস্ট্রি মানে সেই সময় যে সময় ইতিহাস লেখা শুরু হয়েছে কিন্তু সেই লেখা পড়ে আমরা উদ্ধার করতে পারিনি কি লেখা আছে। এরকম স্ক্রিপ্ট ওরা ব্যবহার করেছে যেটা পড়ে আমরা উদ্ধার করতে পারিনি। আমরা দেখবো হরপ্পান সিভিলাইজেশনের সময়। ওকে, না, ইউ নো, ডোন্ট হ্যাভ টু গো থ্রু এনি টেক্সট বুক, ক্লাস নোটস পড়লেই হবে। আর প্রোটো হিস্ট্রি মানে, এবং তারপরেও যদি পড়তে চাও তাহলে টিএমএইচ পড়তে পারো। আচ্ছা, প্রোটো আর হিস্ট্রি মানে সেই সময় যে সময় থেকে হিস্ট্রি লেখা শুরু হয়েছে। ওকে, যেখানে টাইম পিরিয়ড লাগবে আমি সেখানে বলে দেবো তোমাদের। তাহলে আজকে আমাদের মূল যে জায়গা হচ্ছে প্রি হিস্ট্রি। তাহলে প্রি হিস্ট্রি মানে সেই সময় যে সময় ইতিহাস লেখা শুরু হয়নি, অর্থাৎ মানুষ তখনো পর্যন্ত লেখা শুরু করেনি, সেই সময়টাকে বলা হয় প্রি হিস্ট্রি। আর উদাহরণ আমি কি দিয়েছি প্রি হিস্ট্রি? ভারতবর্ষের প্রি হিস্টোরিক সময় মানে স্টোন এজ বা প্রস্তর যুগটাকে আমরা প্রি হিস্ট্রি বলি। অর্থাৎ প্রস্তর যুগটা প্রি হিস্ট্রি মানে প্রস্তর যুগে কোনো রকমের ইতিহাস কিন্তু লেখা হতো না। তাহলে প্রস্তর যুগ সম্পর্কে আমরা যে ইনফরমেশন পাই সেটা আর্কিওলজিক্যাল এক্সকেভেশনস বা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে আমরা কিন্তু ইনফরমেশন পাই। এই জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত।
তাহলে প্রি হিস্ট্রি সম্পর্কে আমরা যে অ্যাজাম্পশন করব, আমরা যে ধারণা করব যে এই পার্টিকুলার সময়টা প্রি হিস্ট্রি, অর্থাৎ ওই সময় কিন্তু কারোর লেখা থেকে কোনো রকম কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি না, শুধুমাত্র খনন কার্যের মাধ্যমে আমরা যা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা কিছু ভাবছি বা অ্যাজাম্পশন করছি। তাই প্রি হিস্ট্রি সম্পর্কে খুব শিওর হয়ে কিছু বলা খুব মুশকিল, যেহেতু কোনো ঐতিহাসিক লেখা ওই সময়কার সময় নেই এবং আলটিমেটলি ওই সময় আর কোনো ঐতিহাসিক নিদর্শন নেই। তো চলো আমরা স্টার্ট করব স্টোন এজ। স্টোন এজ বা প্রস্তর যুগ, দুটো প্রশ্ন দিয়ে আমরা স্টোন এজ মূলত স্টার্ট করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সময়টাকে স্টোন এজ কেন বলা হয়, এই নামটাই কেন দেওয়া হলো প্রস্তর যুগ, আর এই সময়টা কবে থেকে শুরু হচ্ছে। এই দুটো পার্টিকুলার ফেজ আমরা স্টোন এজে দেখবার চেষ্টা করব। প্রথমে আমরা স্টার্ট করব সেটা দিয়ে। স্টোন এজ ভারতবর্ষে অন্তত স্টোন এজ সেই সময় শুরু হচ্ছে যে সময় ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব হলো। এখন ভারতবর্ষে কবে মানুষের আবির্ভাব হলো এবং কিভাবে মানুষের আবির্ভাব হলো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং সেটা আমরা আলোচনা করব। ভারতবর্ষে প্রথম যবে মানুষের আবির্ভাব হলো সেই সময়টাই কিন্তু সেই সময় থেকেই স্টোন এজের সূত্রপাত। এবং এই সময়টাকে স্টোন এজ বলা হয় এই কারণেই, মানুষ যা মেটেরিয়াল ব্যবহার করতো এই সময়, যেমন আজকে আমরা বিভিন্ন ধরনের মেটেরিয়াল ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, যেমন আমি ল্যাপটপে তোমাদের পড়াচ্ছি, ল্যাপটপ একটা পার্টিকুলার মেটেরিয়ালের তৈরি, একটা না অনেকগুলো মেটেরিয়াল দিয়ে তৈরি। ল্যাপটপটাকে একটা কাঠের টেবিলের উপর রাখা হয়েছে, এটা কাঠ দিয়ে তৈরি। আমি যেখানে বসে আছি যে চেয়ারটা, সেটা কাঠের। আমার বাড়ি তৈরি হচ্ছে ধরো ইট, বালি, পাথর এসব দিয়ে, তাই না? তো আলটিমেটলি আমরা চারিদিকে কিন্তু অনেক ধরনের মেটেরিয়াল দিয়ে ঘিরে আছি। তো বিভিন্ন ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করি। স্টোন এজে যদি আমরা যাই বা প্রস্তর যুগে যাই, মানুষ যা ব্যবহার করতো তার দৈনন্দিন জীবনে ম্যানকাইন্ড যা ব্যবহার করতো সব পাথর দিয়ে তৈরি। দৈনন্দিন জীবনে মানুষ যা ব্যবহার করতো তা সবই পাথর দিয়ে তৈরি মূলত। সেই জন্যই এই সময়টাকে বলা হয় স্টোন এজ। ক্লিয়ার হয়েছে? স্টোন এজ বলার মূল কারণ মানুষের জীবন কিন্তু পাথরের চারিদিকেই ঘুরেছিল আর কি। মানে আলটিমেটলি মানুষ যাই তৈরি করতো, হোয়াট এভার ম্যান ইউজড অ্যাট দ্যাট টাইম, সেগুলো কিন্তু দোজ ওয়ার মেড অফ স্টোন। ওগুলো কিন্তু সবই পাথরের তৈরি এবং স্টোন টেকনোলজি সেই সময় একমাত্র টেকনোলজি ছিল। ওকে, তো মানুষ সেটা শিকার করবার জন্য ছুরি কাঁচি ব্যবহার করুক, সেই ছুরি কাঁচিও পাথরের তৈরি, পাথরকে ঘষে ঘষে ধারালো করে তৈরি করা, মানুষ যাই তৈরি করুক তা স্টোন দিয়ে তৈরি করতো, সেই জন্য স্টোন এজ। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পেলাম, যে স্টোন এজের সূত্রপাত ভারতবর্ষে যেদিন মানুষের আবির্ভাব, কবে মানুষের আবির্ভাব সেই সময়সীমাটা আমরা ধরবার চেষ্টা করব, কিন্তু যবে থেকে মানুষের আবির্ভাব ভারতবর্ষে হলো তবে থেকেই স্টোন এজের সূত্রপাত হলো। এবং এই স্টোন এজে মানুষ মূলত, স্টোন এজ বলা হয় এই সময়টাকে তার কারণ মানুষ যা মেটেরিয়াল ব্যবহার করত সবই কিন্তু পাথর দ্বারা নির্মিত বা স্টোন দ্বারা নির্মিত, তাই এই সময়টাকে মূলত আমরা স্টোন এজ বলি। এবং স্টোন সবচেয়ে ডেভেলপ টেকনোলজি এই সময় ছিল, অ্যাডভান্স টেকনোলজি বলতে স্টোন টেকনোলজি আমরা বুঝতে পারি। এ অবধি ক্লিয়ার? প্রথম দিনের ক্লাস আমি একটুখানি জিজ্ঞেস করবো তোমাদের, এ অবধি ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? ওকে, বাকিরাও ইন্টারাকশন করো। তমাল ব্যানার্জি ক্লিয়ার নয়, নো স্যার বলছো, কোথায় অসুবিধা বলো? ওকে, আচ্ছা এখানে স্টোন এজের সময়টা, ও প্রবলেম নেই, ওকে, না দেবলিনা গুহ বলছো, ওকে ঠিক আছে। স্টোন এজের সময়টা যেটা তোমাদের প্রিলিমিনারিতে রাখবে, আমি আসছি সেটাই। আচ্ছা, তার আগে আমরা বলি যে পৃথিবীতে মানুষের আবির্ভাব কিভাবে হলো। তাহলে নেক্সট প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা, ভারতবর্ষে মানুষের আবির্ভাব কিভাবে হলো। ভারতবর্ষে মানুষের আবির্ভাব কিভাবে হলো, আবির্ভাব কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব। পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রথম আফ্রিকাতে হয়েছিল এটাই মনে করা হয়। পৃথিবীতে, তাহলে এটা এমসিকিউ এর জন্য মনে রাখবে, পৃথিবীতে মানুষের আবির্ভাব আমরা কোনো জায়গায় ছাড়বো না এমসিকিউ এর জন্য, যেটা আমাদের অসুবিধায় ফেলতে পারে। পৃথিবীতে মানুষের আবির্ভাব আফ্রিকাতে হয়েছিল এবং মডার্ন হিস্টোরিক্যাল রিসার্চ তো বলছে আফ্রিকার ইথিওপিয়াতে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। তো এইটা মোটামুটি আফ্রিকা। এক সময় এই মহাদেশগুলো প্রত্যেকই খুব আনস্টেবল ছিল। তোমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি জিওগ্রাফিতে পড়বে,
আজকের পৃথিবীর যে ম্যাপটা তোমরা দেখো, ম্যাপটা কিন্তু একসময় এরকম ছিল না। অর্থাৎ আফ্রিকা যেখানে এখন আছে তার চেয়ে একটু সামান্য দক্ষিণে ছিল, এবং ভারতবর্ষ তো অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় একেবারে দক্ষিণের দিকে ছিল, এবং ভারতবর্ষ অস্ট্রেলিয়া থেকে এই অংশটা ভেঙে উত্তর অভিমুখে যাত্রা শুরু করে। এবং যাত্রা করতে করতে একসময় ভারতবর্ষ এবং আফ্রিকার মাঝখানের সমুদ্র কিন্তু অত্যন্ত ন্যারো ছিল, মানে অত্যন্ত সংকীর্ণ সমুদ্র, যেটা সাঁতার কেটেও পার হওয়া যেত। তো সেই সময় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মূলত দক্ষিণ অংশ, অর্থাৎ দক্ষিণ ভারত বা পেনিনসুলার ইন্ডিয়া, এই পেনিনসুলার ইন্ডিয়া কিন্তু আফ্রিকার অত্যন্ত কাছাকাছি ছিল। এবং সেই সময় যেহেতু মানুষের আবির্ভাব প্রথম আফ্রিকায় হয়, এবং টু বি ভেরি স্পেসিফাই, তো আফ্রিকার ইথিওপিয়াতে হয়। আফ্রিকার ইথিওপিয়া থেকে মানুষ কিন্তু সাঁতার কেটে বা আর্লি টেকনোলজি ইউজ করে এই সংকীর্ণ সমুদ্র পার হয়ে পেনিনসুলার ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে চলে আসে। তাহলে ভেরি স্পেসিফিক্যালি বলছি, দক্ষিণ ভারতে কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম মানুষের আবির্ভাব হয়, এবং তারা আফ্রিকা থেকে ওই সংকীর্ণ সমুদ্র পার করে দক্ষিণ ভারতে চলে আসে, এবং দক্ষিণ ভারত থেকে ভারতবর্ষের বিভিন্ন অংশে তারা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে মানুষের আবির্ভাব কিভাবে হলো, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে মানুষ পৃথিবীতে প্রথম এসেছিল আফ্রিকাতে। মডার্ন হিস্টোরিক্যাল রিসার্চ ইজ এশিয়াটিক হিস্টোরিক্যাল স্টাডিজ কিন্তু সে কথাই বলছেন, ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল স্টাডিজও কিন্তু সে কথাই বলছেন যে আফ্রিকাতে মানুষের আবির্ভাব প্রথম হয়েছিল, এবং আফ্রিকার ইথিওপিয়াতে। এবং সেখান থেকে মানুষ কিন্তু তখন ভারতবর্ষের অবস্থান আফ্রিকার অবস্থানের খুব কাছাকাছি ছিল, এবং মধ্যবর্তী সমুদ্র অত্যন্ত সংকীর্ণ ছিল। তাই আফ্রিকা থেকে মানুষ কিন্তু সাঁতার কেটে ভারতবর্ষের দক্ষিণ অংশে প্রথম আসে, এবং দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে মানুষ ভারতবর্ষের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। ওকে, আচ্ছা, এবার সবচেয়ে এভিডেন্সের কথায় আসি, যেটা তোমাদের প্রিলিমসের জন্য ভীষণ লাগবে। আর্লিয়েস্ট এভিডেন্স অফ দি স্টোন এজ, এই প্রস্তর যুগের মানুষের সবচেয়ে পুরনো এভিডেন্স, যে মানুষের সবচেয়ে পুরনো নিদর্শন কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে বরি। বরি অ্যাকচুয়ালি লাথুর ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে আর্লিয়েস্ট এভিডেন্স অফ স্টোন এজ, প্রস্তর যুগের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বরিতে। তোমরা মনে রাখবে, বরি অবস্থিত হচ্ছে লাথুর ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। এটা প্রিলিমসের জন্য তোমাদের রেডি করতে হবে। এটা মূলত 1.4 মিলিয়ন ইয়ার্স এগো। 1.4 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 1.4 মিলিয়ন মানে মোটামুটি 14 লক্ষ বছর আগেকার কথা। আমি তবুও টাইমটাকে আরো স্পেসিফিক্যালি তোমাদের বলবো, 14 লক্ষ বছর আগেকার কথা। সেই সময় মানুষের প্রথম নিদর্শন পাওয়া যায় বরিতে। বরি হচ্ছে লাতুর ডিস্ট্রিক্টে। এবং মানুষ কিভাবে এলো? আফ্রিকা থেকে। আফ্রিকা এবং ইন্ডিয়ার অবস্থান খুব কাছাকাছি ছিল, তো মানুষ আফ্রিকা থেকে সংকীর্ণ সমুদ্র পার হয়ে ইন্ডিয়াতে, অন্তত মূলত দক্ষিণ ভারতে চলে এসেছিল। এই সময়টাই, যে 14 লক্ষ বছর আগেকার সময় বলছি, এই সময়টাকে বলা হয় যে আইস এজ। তোমরা অনেকে সিনেমাও দেখেছো আইস এজ, বা আইস এজ মূলত খুব ঠান্ডা ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার পর। তোমরা সবাই জানো এই আইস এজ, যাকে আমরা প্লেস্টোসিন পিরিয়ডও বলে থাকি, এই আইস এজের লাস্ট অংশ বা লাস্ট ফেজ, আইস এজের লাস্ট ফেজে কিন্তু মানুষের আবির্ভাব মূলত ভারতবর্ষে হয়েছিল। এবং এই সময় কিন্তু বরফ গলতে শুরু করেছে, পৃথিবীর উষ্ণতাও একটু বাড়তে শুরু করেছে। তো সুতরাং মানুষের বসবাসের জন্য পৃথিবী কিন্তু আস্তে আস্তে উপযোগী হতে শুরু করেছে। তাহলে এখান থেকে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। যে পয়েন্টগুলো মূলত নোট করতে হবে, যে প্রথম মানুষের নিদর্শন কোথায় পাওয়া গেল, এবং মানুষ কিভাবে এলো, এবং সেটা মূলত কত বছর আগে। ডব্লিউবিসিএস এভাবেও প্রশ্ন দেয়, তাই মোটামুটি 1.4 মিলিয়ন ইয়ার্স এগো, এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সৌরভ দাস কি বলছো? স্যার, ইন্ডিয়া তো এশিয়ার সাথে 40 মিলিয়ন ইয়ার্স এগো। না, 40 মিলিয়ন ইয়ার্স এগোতে একটু টাইম লাইনটা ভালো করে দেখো। 40 মিলিয়ন ইয়ার্স এগোতে ইয়েস, ইন্ডিয়া ওয়াজ উইথ এশিয়া, এবং ইন্ডিয়া এশিয়ার সঙ্গে ছিল বলেই আফ্রিকার কাছাকাছি ছিল। তার আগে ইন্ডিয়া প্রায় অনেকটাই দক্ষিণে ছিল। তো আলটিমেটলি ইন্ডিয়া, সেই সময় ইন্ডিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী যে
জিওগ্রাফিক্যাল টাইম লাইনটা একটু দেখে নাও। ইন্ডিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী যে ডিফারেন্স, সেই ডিফারেন্স কিন্তু এত বেশি ছিল না। মানুষ প্রিমিটিভ টেকনোলজি ইউজ করে কিন্তু ওই ডিফারেন্টটা, ওই এরিয়াটা কিন্তু পার করতে পেরেছিল, বা ওই ন্যারো ল্যান্ডটা কিন্তু ইন্ডিয়া পার করতে পেরে, মানুষ পার করতে পেরেছিল। কোন প্রিভিয়াস পেজটা দেখাবো? এর আগেরটা, এটা গো উইথ এনসিআরটি, সবচেয়ে অথেন্টিক ইনফরমেশন কিন্তু দেবে এনসিআরটি। যেহেতু এনসিআরটি ইটস রিটেন বাই দি গভর্নমেন্ট ইটসেলফ, তো সেটাকে আমরা স্ট্যান্ডার্ড সোর্স হিসেবে ধরে নেব। ঠিক আছে, আইসএজের জায়গাটা এত ডিটেল দরকার নেই। আইসএজের এই ভারত পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব হয়, সেটা মূলত আইসএজের শেষ ভাগ। আইসএজের মূলত শেষ ভাগ বলে আমরা ধরে নিচ্ছি, আইসএজের শেষ ভাগ বলে আমরা ধরে নিচ্ছি, যখন পৃথিবীর টেম্পারেচার বা উষ্ণতা কিন্তু আস্তে আস্তে একটু করে বাড়তে শুরু করেছে, এবং পৃথিবীর টেম্পারেচার কিন্তু এই সময় আস্তে 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 একটু করে বাড়তে শুরু করেছে এই সময়টাতে, এবং তা মানুষের বসবাসের জন্য উপযোগী হতে শুরু করেছে। সেই জন্যই মানুষ কিন্তু এই সময় পৃথিবীতে বসবাস করতে পারছিল। ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে এখনো? ওকে, ঠিক আছে। 40 মিলিয়ন ইয়ার্স এগোতে কিন্তু ইন্ডিয়া আজকের অবস্থানে আসেনি। ওকে, ওকে, চলো এনসিআরটি তে টাইম লাইনটা একটু দেখো ভাই। ওকে, নেক্সট, এইবার আমরা ডাইরেক্টলি প্রস্তর যুগে চলে আসছি। কেন প্রস্তর যুগ আমরা মোটামুটি দেখলাম। প্রস্তর যুগটাকে যদি আমরা মূলত দেখবার চেষ্টা করি, তাহলে প্রস্তর যুগটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা মেসোলিথিক এজ, আর একটা হচ্ছে নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ মানে মূলত সেই সময়টা, আমি আবার এনসিআরটির সঙ্গেই যাব। প্যালিওলিথিক এজ মানে 2 মিলিয়ন বিসি থেকে মোটামুটি, যেহেতু সময়টাকে ওই যে 1.4 মিলিয়ন বিসি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, কারণ আমরা মূলত ওই সময়টাকেই ধরছি। আমরা মূলত 1.4 মিলিয়ন বিসি মানে হচ্ছে সেই সময়টাকে বোঝবার চেষ্টা করি, যে সময়টায় মূলত মানুষ এসেছিল, এবং এগুলো আর্কিওলজিক্যাল এক্সকেভেশনস বা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মধ্য দিয়ে আসে। যেহেতু ওই সময় কোনো ইতিহাস লেখা ছিল না, তাই ডিরেক্টলি বলা খুব ডিফিকাল্ট যে ঠিক ওই পার্টিকুলার টাইমটাই। তো প্যালিওলিথিক এজ, এটা 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি, এই সময়টাকে মূলত প্যালিওলিথিক এজ বলি। তারপর মেসোলিথিক এজ, 10,000 বিসি থেকে 7,000 বিসি, এই সময়টাকে আমরা মেসোলিথিক এজ বলি। আর নিওলিথিক এজ 7,000 বিসি থেকে 4,000 বিসি, এই সময়টাকে নিওলিথিক এজ বলি। প্যালিও শব্দের অর্থ হচ্ছে, এই যে প্যালিও শব্দের অর্থ হচ্ছে আদি বা সবচেয়ে পুরনো, আর লিথিক শব্দের অর্থ হচ্ছে প্রস্তর। তাহলে প্যালিওলিথিক এজ মানে হচ্ছে আদি প্রস্তর যুগ। মেসোলিথিক মানে, মেসো শব্দের অর্থ মধ্য। তাহলে প্রস্তর যুগটাকেই আমরা তিন ভাগে ভাগ করছি পড়ার সুবিধার জন্য। মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্য, আর লিথিক শব্দের অর্থ তোমরা সবাই জানো প্রস্তর। তাহলে মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক এজ মানে মধ্য প্রস্তর যুগ। আর নিও, নিও মানে হচ্ছে নতুন, আর লিথিক শব্দের অর্থ প্রস্তর। তাহলে নিওলিথিক এজ মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ। ওকে, তাহলে টাইম লাইনটা তোমাদের এখানে মনে রাখতে হবে। প্যালিওলিথিক এজ হচ্ছে 2 মিলিয়ন বিসি থেকে শুরু করে মোটামুটি 10,000 বিসি, 10,000 বিসি থেকে 7,000 বিসি, এবং 7,000 বিসি থেকে 4,000 বিসি। এইটা কিন্তু মডার্ন হিস্ট্রির মতো টাইম লাইন এখানে বলা সম্ভব নয়, তার কারণ যেহেতু এখানে ইতিহাস লেখা হয়নি, তাই এটা বলা যাবে না যে সাইমন কমিশন 1928-এই ভারতবর্ষে এসেছিল, বা 1928-এই, 1939-এই, 1929-এই কিন্তু লাহোর কংগ্রেস হয়েছিল, সেরকম স্পেসিফিক্যালি এখানে কিন্তু বলা খুব ডিফিকাল্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমরা যে এখানে স্টাডি করব মূলত প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ মানে হচ্ছে
আদি প্রস্তর যুগ, যার সময়টা 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি। এই আদি প্রস্তর যুগটাকে আমরা আবার পড়ার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করছি, যেহেতু সময়সীমাটা অনেক, 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি, এবং এর মধ্যেও কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়েছে, খুব মেজর পরিবর্তন না হলেও বেশ কিছু ভালো পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের উপর নির্ভর করে এই প্যালিওলিথিক এজটাকেও আমরা তিন ভাগে ভাগ করছি। লোয়ার প্যালিওলিথিক এজ মানে প্যালিওলিথিক এজের একদম প্রথম দিককার সময়, যেটা 2 মিলিয়ন থেকে 39,000 বিসি। তারপর মিডল প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ হচ্ছে 39,000 থেকে শুরু করে 23,000 বিসি। এবং আপার প্যালিওলিথিক এজ মানে প্যালিওলিথিক এজের একেবারে আধুনিকতম সময়, যেটা 23,000 বিসি থেকে 10,000 বিসি। ঠিক আছে, তাহলে মূলত আমরা 2 মিলিয়ন বিসি, 2 মিলিয়ন বিসি থেকে শুরু করে 10,000 বিসি, এই সময়টাকে আমরা মনে করছি আদি প্রস্তর যুগ। এই আদি প্রস্তর যুগটাকে আমরা আবার, আদি প্রস্তর যুগের মধ্যেও এমন কিছু পরিবর্তন হয়েছে যে নতুন যুগ এসে গেছে, এবং আমাদের স্টাডির কনভেনিয়েন্সের জন্য আদি প্রস্তর যুগটাকেও কিন্তু আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ বা আদি প্রস্তর যুগের একেবারে প্রথম ভাগ, তারপরে মিডল প্যালিওলিথিক এজ বা আদি প্রস্তর যুগের মধ্যভাগ, এবং তারপর আপার প্যালিওলিথিক এজ বা আদি প্রস্তর যুগের একেবারে শেষ ভাগ মানে একেবারে মডার্ন ভাগ। এই যে ভাগগুলো করা হচ্ছে সেটা কিন্তু পরিবর্তনের উপর ডিপেন্ড করে, মানে লোয়ার প্যালিওলিথিক এজ থেকে মিডল প্যালিওলিথিক এজে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন কিসে? মানুষের জীবনযাত্রায়, মানুষের ব্যবহৃত জিনিসপত্রে, মানুষের অর্থনৈতিক অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে। আবার যদি আমরা মিডল প্যালিওলিথিক এজ থেকে আপার প্যালিওলিথিক এজে আসি, সেক্ষেত্রেও আমরা দেখব কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের উপর ডিপেন্ড করেই এই ধরনের বিভাজন কিন্তু করা হচ্ছে। সেই পরিবর্তন মানুষের লিভিং প্যাটার্নে, মানুষের ম্যাটেরিয়াল কালচার মানে মানুষের ব্যবহৃত জিনিসপত্রে, মানুষের টুল টেকনিক্সে এবং মানুষের অর্থনৈতিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এই পরিবর্তন হয়েছে। তো আমরা স্টার্ট করব লোয়ার প্যালিওলিথিক এজ দিয়ে। লোয়ার প্যালিওলিথিক এজে মানুষের ইভলিউশনটা, আগে প্যালিওলিথিক এজে অ্যাজ এ হোল প্যালিওলিথিক এজে মানুষের ইভলিউশনটা দেখার চেষ্টা করব। তার আগে তোমরা বলো এ অবধি ক্লিয়ার হয়েছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, সেটা সবার আগে গুরুত্বপূর্ণ। প্রথম দিনের ক্লাস, তোমাদের সঙ্গে আমার একটা ইন্টারাকশন হওয়া দরকার, এবং তোমরা বুঝতে পারছো কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ। বাকিরা একটুখানি বলো। পৃথ্বীরাজ বলছো। স্যার স্লাইড গুলো তোমরা যদি চাও কোনো অসুবিধা নেই, পেয়ে যেতেই পারো। তোমাদের দরকার স্লাইড গুলো? ইয়েস, ওকে, ঠিক আছে। তাহলে প্যালিওলিথিক এজটাকে আমরা মূলত, তাহলে প্রস্তর যুগ 3 ভাগে আছে। আচ্ছা, স্লাইড গুলো আমি দিয়ে দেবো রত্নাকর স্যারের কাছে। প্যালিওলিথিক স্টোন এজটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করেছি। স্টোন এজটাকে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। আর প্যালিওলিথিককে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি, আপার প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক আর মিডল প্যালিওলিথিক। মানে লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। এবার আমরা দেখব যে পুরো প্যালিওলিথিক এজে মানুষের ইভলিউশনটা কি করে হলো। মানুষ যখন প্রথম পৃথিবীতে এসেছিল তখন মানুষ কি আজকের মতো মানুষ ছিল? না। মানুষ যখন পৃথিবীতে এসেছিল, ছোটবেলায় ইতিহাস বইতে তোমরা সবাই দেখেছো মানুষের চেহারা অনেকটা এরকম ছিল, এই যে এরকম ছিল। তো মানুষ যখন পৃথিবীতে প্রথম এসেছিল, মানুষ একটু সামনের দিকে বেশি ঝুঁকেছিল, মানুষের হাতটা অপেক্ষাকৃত সাইজে বড় ছিল, দেখো প্রায় হাঁটু পর্যন্ত চলে এসেছে। এবং মানুষের ব্রেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্র্যানিয়াল ক্যাপাসিটি, যাকে আমরা ইংরেজিতে বলি, বা মানুষের ব্রেন, এই ব্রেন কিন্তু কমপ্লিটলি ডেভেলপড ছিল না। ওকে, মানুষের ব্রেন কিন্তু কমপ্লিটলি ডেভেলপ ছিল না, বা মানুষের বুদ্ধিবৃত্তি কিন্তু আজকের জায়গায় পৌঁছয়নি। অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা তার বুদ্ধিবৃত্তির জন্য, কিন্তু মানুষের ব্রেনের ডেভেলপমেন্টটা তখনও কিন্তু কমপ্লিটলি হয়নি। তাহলে 3টে বৈশিষ্ট্য: মানুষ সামনের দিকে একটু ঝুঁকে ছিল, 2 নম্বর হচ্ছে মানুষের হাত অনেক বড় ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষের ক্র্যানিয়াল ক্যাপাসিটি বা মানুষের ব্রেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্র্যানিয়াল ক্যাপাসিটি বা মস্তিষ্কের যে গঠন, সেই মস্তিষ্কের গঠন কিন্তু তখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এই মানুষের বৈজ্ঞানসম্মত নাম ছিল হোমো হ্যাবিলিস। তাহলে তোমরা সবাই মনে রাখবে এমসিকিউ এর জন্য, পৃথিবীতে প্রথম যে মানুষ এসেছিল সেই মানুষ কিন্তু এই 3টে বৈশিষ্ট্য ছিল, এবং সেই মানুষকে সেই মানুষকে কিন্তু হোমো হ্যাবিলিস বলা হতো। কি বলা হতো? হোমো হ্যাবিলিস। তাহলে হোমো হ্যাবিলিস মানেই মনে পড়বে তোমাদের এই মানুষের চেহারাটা। আস্তে আস্তে ডিউরিং লোয়ার প্যালিওলিথিক এজ মানুষের পরিবর্তন কিন্তু একটু হলো। মানুষের পরিবর্তন হলো মানে মানুষ একটু আপরাইট হয়ে গেল, দেখো এতটা ঝোঁকার নেই, একটু আপরাইট হয়ে গেছে।
মানুষের হাতের সাইজটা একটু ছোট হয়েছে, মানুষের হাতের সাইজ একটু ছোট হয়েছে, কিন্তু এবং এখান থেকে যদি এখানে আসি তাহলে ব্রেনের যে ক্যাপাসিটি বা ব্রেনের যে কোয়ালিটি সেটা একটু ডেভেলপ করেছে, কিন্তু ব্রেন কমপ্লিটলি ডেভেলপড ব্রেন হয়নি, তখনও মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ কিন্তু ঘটেনি, তখনও মস্তিষ্কের বিকাশে দেরি আছে। মানে মস্তিষ্কের বিকাশ এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে মস্তিষ্কের বিকাশ অনেকটাই হয়েছে, কিন্তু পরিপূর্ণরূপে মস্তিষ্কের বিকাশ কিন্তু তখনও হয়নি। এইটাকে বলা হয় হোমো ইরেক্টাস। ইরেক্ট মানে একটু সোজা হয়ে গেছে মানুষ, তাই এইটাকে বলা হয় হোমো ইরেক্টাস। তাহলে এই যে মানুষ এলো সেটাকে আমরা বলবো হোমো ইরেক্টাস। এবং মিডল প্যালিওলিথিক এজে, মধ্যবর্তী প্যালিওলিথিক এজ, যে আমরা প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজের সময়সীমাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ৩৯,০০০ বিসি থেকে শুরু করে ২৩,০০০ বিসি, তাই তো? তার আগে 2 মিলিয়ন থেকে ৩৯,০০০, ৩৯,০০০ থেকে ২৩,০০০, আর ২৩,০০০ থেকে 10,০০০ বিসি, 10,০০০ বিসি পর্যন্তই মূলত প্যালিওলিথিক এজের সময়সীমা। তাহলে মধ্য প্যালিওলিথিক এজ বা মিডল প্যালিওলিথিক এজে কিন্তু একেবারে এইরকম মানুষের সৃষ্টি হয়ে গেছে। ওকে, আধুনিক মানুষের সৃষ্টি হয়ে গেছে। একে বলা হয়, যাকে আমরা বলি হোমোসেপিয়েন্স। ওকে, এই মানুষের কিন্তু ক্র্যানিয়াল ক্যাপাসিটি বা মস্তিষ্কের বিকাশ সম্পূর্ণরূপে হয়ে গেছে, এবং সম্পূর্ণরূপে মস্তিষ্কের বিকাশ যেহেতু হয়ে গেছে, তাই এই সময় থেকে মানুষের মস্তিষ্কের কিন্তু অবস্থান মোটামুটি একই আছে, মানে মস্তিষ্কের আর ডেভেলপমেন্ট হয়নি এই সময় থেকে শুরু করে। ওকে, মানুষের ব্রেন এই সময় থেকে শুরু করে মোটামুটি একটা কনস্ট্যান্ট আকারে আছে। তো এই জায়গাটাকে আমরা বলি, এই মানুষটাকে আমরা বলি হোমোসেপিয়েন্স। এবং হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উৎপত্তি কিন্তু মিডল প্যালিওলিথিক এজে, সময়সীমাটা মিডল প্যালিওলিথিক এজে ৩৯ বিসি থেকে শুরু করে ২৩,০০০ বিসি, ৩৯,০০০ বিসি থেকে শুরু করে ২৩,০০০ বিসি। সবচেয়ে পুরনো এভিডেন্স কোথায় পাই আমরা? আর মডার্ন মানুষের বা আধুনিক মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স, এই যে মানুষ, এই মানুষের আর্লিয়েস্ট এভিডেন্স বা সবচেয়ে প্রাচীনতম নিদর্শন আমরা কোথায় পাই? হাত নোড়াতে পাই, যাকে আমরা হাত নোড়া ম্যানও বলে থাকি। হাত নোড়াতে আমরা যেটা পেয়েছিলাম সেটা সাধারণত একজন পরে আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস এবং আমরা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেখেছি 30 বছর, মোটামুটি অলমোস্ট 30 ইয়ার্স এর একজন মহিলার স্কেলিটন আমরা পাই, এবং সেটা মূলত হাত নোড়া। এটাকে হাত নোড়া ম্যানও বলা হয়ে থাকে। তাহলে হাত নোড়া ম্যান হচ্ছে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদের মনে রাখতে হবে, হাত নোড়াতে পাওয়া মানুষ। ওকে, প্রথম আর্লি বা মডার্ন মানুষ প্রথম আমরা যেখানে পেয়েছিলাম সেটা হচ্ছে হাত নোড়া। তাহলে আধুনিক মানুষের উৎপত্তি কিন্তু মিডল প্যালিওলিথিক এজ। ক্লিয়ার? এ অবধি কোনো অসুবিধা আছে কিনা বলো? লাস্ট পয়েন্ট মানে আমি বলতে চাইছি যে মানুষের ইভলিউশন যেভাবে হয়েছে, হোমোসেপিয়েন্স যেটা হয়ে গেছে সেটা মিডল প্যালিওলিথিক। হ্যাঁ, অপশনাল হিস্ট্রিতে তো নোটস দেবই, অবশ্যই নোটস দেবো। হ্যাঁ, রেকর্ডেড থাকবে। প্রিয়াঙ্কা নাথ জিজ্ঞেস করছে, ভিডিও তো রেকর্ডের অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সব পাবে, কোনো অসুবিধা নেই, সব পাবে। ওকে, তাহলে হোমোস্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস মূলত প্যালিওলিথিক এজের একদম প্রথম ভাগে। ওকে, প্যালিওলিথিক এজের একেবারে প্রথম ভাগে। ক্লিয়ার? এই যে প্যালিওলিথিক এজকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম, লোয়ার প্যালিওলিথিক এজ, তো হোমো হ্যাবিলিস মোটামুটি লোয়ার প্যালিওলিথিক এজ। ওকে, হোমো হ্যাবিলিস কিন্তু পাওয়া যায় লোয়ার প্যালিওলিথিক এজে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই যে দেখো হাত নোড়ার অবস্থান ম্যাপেও দেখা খুব দরকার। এই যে হাত নোড়া, যেখান থেকে প্রথম আধুনিক মানুষের নিদর্শন পাওয়া গেছে, প্রথম আধুনিক মানুষের নিদর্শন, প্রথম আধুনিক মানুষের, অর্পিতা বললে আরেকবার বলতে, হোমোস্যাপিয়েন্স মানে প্রথম মডার্ন মানুষ, যেটা মিডল প্যালিওলিথিক এজে এসেছিল। মিডল প্যালিওলিথিক এজের সময়টা হচ্ছে 39 বিসি থেকে শুরু করে 39,000 বিসি থেকে শুরু করে 23,000 বিসি। এই সময় প্রথম আধুনিক মানুষের উৎপত্তি ঘটলো। আধুনিক মানুষ মানে আজকে যেরকম আমরা, মানে সম্পূর্ণ গঠিত মস্তিষ্ক ছিল যাদের, তাদেরকেই আধুনিক মানুষ বলি, মানে কমপ্লিটলি ডেভেলপড ক্র্যানিয়াল ক্যাপাসিটি যাদের ছিল,
সম্পূর্ণ সুগঠিত মস্তিষ্ক যাদের ছিল সেই মানুষের উৎপত্তি কিন্তু প্রথম ওই সময় হয়েছে, মিডল প্যালিওলিথিক এজেই হয়েছে। ওকে, যেটা 39,000 বিসি থেকে 23,000 বিসির মধ্যবর্তী সময়কে আমরা মূলত ধরে থাকি। আর আজ সবচেয়ে প্রথমে আধুনিক মানুষের যে নিদর্শন, সেই আধুনিক মানুষের নিদর্শন কোথা থেকে পাই আমরা? হাতনোড়া থেকে পাই। ওকে, হাতনোড়া মূলত এখন মধ্যপ্রদেশে অবস্থিত, এটাও তোমরা একটুখানি মনে রেখো এমসিকিউ এর জন্য। একে আমরা হাতনোড়া ম্যানও বলি। এবার আমরা একটুখানি দেখবো প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজে মানুষের লিভিং প্যাটার্ন, খুব উৎসাহ হচ্ছে, আমরা যে ইন্টারেস্ট জাগছে আমাদের মনে যে প্যালিওলিথিক এজে মানুষ কিভাবে বসবাস করত, কোথায় বসবাস করত। এখন প্যালিওলিথিক এজে কিন্তু মানুষের কোনো আর্টিফিশিয়াল হোম বা আর্টিফিশিয়াল বাড়ি বা কৃত্রিম বাড়ি মানুষ কিন্তু তখনও তৈরি করতে শেখেনি। পৃথিবীতে সবে সবে মানুষ এসছে, তোমরা বুঝতেই পারছো, কোনো কৃত্রিম বাড়ি কিন্তু মানুষের ছিল না। তাহলে কৃত্রিম বাড়ি যখন ছিল না, মানুষ কোথায় থাকতো? মানুষ থাকতো গুহায়, ন্যাচারাল কেভস। ওকে, পাহাড়ের গুহায় মানুষ বসবাস করত। তো এখানেও অপশনস তোমরা যদি দেখতে চাও, দেখতে পারো ডব্লিউবিসিএস এ এরকম কোয়েশ্চেন যদি আসে যে প্যালিওলিথিক এজ বা আদি প্রস্তর যুগে মানুষ কোথায় বসবাস করতো, অপশন 1 কৃত্রিম বাড়ি, অপশন 2 ন্যাচারাল কেভস, এরকম ভাবে অপশন দেবে। তো তোমরা মনে রাখবে যে এই সময় মানুষ কিন্তু কৃত্রিম বাড়ি তৈরি করতে শেখেনি। কোন সময় মানুষ কৃত্রিম বাড়ি তৈরি করতে শিখেছে সে ব্যাপারেও আমরা আসবো, কিন্তু এ সময় মানুষ কৃত্রিম বাড়ি তৈরি করতে শেখেনি, ন্যাচারাল কেভসে থাকতো। এই ন্যাচারাল কেভসে যে মানুষ থাকতো তার নিদর্শন পাওয়া যায় বিন্ধ্য পর্বতে, বিন্ধিয়ান মাউন্টেনে পাওয়া যায়, বিন্ধিয়ান মাউন্টেনে স্কেলিটন পাওয়া গেছে। এবং ভীমবেটকা কেভস ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের স্টাডির জন্য, অন্তত অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার জন্য। এই ভীমবেটকা কেভস, এই ভীমবেটকা কেভসেও কিন্তু মানুষের গুহায় থাকার নিদর্শন পাওয়া গেছে। তাহলে দুটো উদাহরণ তোমাদের এখানে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে আর্লি প্যালিওলিথিক এজে, প্যালিওলিথিক এজের মানুষ কিন্তু ন্যাচারাল কেভসে বসবাস করত, এবং তার এভিডেন্স বিন্ধিয়ান মাউন্টেন এবং ভীমবেটকা কেভস এই দুটো জায়গা থেকে পাওয়া গেছে। মানুষ সাধারণত কেভস মানে পাহাড়ের একেবারে ওপরে উঠে ওপরের দিকের গুহায় থাকতো না, পাহাড়ের একেবারে ফুটহিল বা পাদদেশে থাকতো। এবং তখনও পর্যন্ত মানুষ কিন্তু নর্দার্ন প্লেন মানে এই ম্যাপটা যদি আমরা দেখি, মানুষ সাধারণত এই মূল জায়গাগুলোতে কিন্তু আসতে পারেনি। এই মানে সমতল ভূমিতে মানুষ কিন্তু তখনও আসতে পারেনি। সমতল ভূমি এদিকে তো আসা সম্ভব ছিল না, কারণ এখানে বিন্ধিয়ান মাউন্টেন ক্রস করে এদিকে আসা ডিফিকাল্ট ছিল। তো সমতল ভূমি এদিককার যারা মানুষ তারা এই অঞ্চলে থেকে গেছে। আর কিছু মানুষ মূলত এই ভীমবেটকা কেভস পর্যন্ত গেছে। ভারতবর্ষের উত্তর অংশ মানে এই অঞ্চলগুলো তখনও দখল হয়নি, কারণ মানুষ মনে করা হচ্ছে প্রথম দক্ষিণ ভারতে এসেছিল, দক্ষিণ ভারতে এসে এই সব অঞ্চলে থেকে গেছে। ওকে, এই অঞ্চল কিন্তু তখনও দখল হয়নি। এই অঞ্চলটা সমতল ভূমি। সমতল ভূমি দখল না হওয়ার মূল কারণ হচ্ছে সমতল ভূমি তখন জঙ্গলে আবৃত ছিল, ফরেস্ট। ওকে, ফরেস্ট, সমতল ভূমি কিন্তু তখন জঙ্গলে আবৃত ছিল বা ফরেস্টে আবৃত ছিল। এবং লিথিক শব্দের অর্থ, আমরা কিন্তু প্রস্তর যুগ পড়ছি, অর্থাৎ মানুষ যা কিছু তৈরি করেছে সব কিন্তু স্টোনের দ্বারা নির্মিত বা পাথরের দ্বারা নির্মিত। তাই পাথরের তৈরি অস্ত্র দিয়ে বড় বড় গাছ কেটে এই জঙ্গল পরিষ্কার করে এর ভেতরে ঢোকা এটা ইম্পসিবল ছিল মানুষের জন্য। সেই জন্যই কিন্তু মানুষ মূলত পাহাড়ের পাদদেশেই বসবাস করতে শুরু করেছে। পাহাড়ের পদদেশে বসবাস করার কতগুলো সুবিধা আছে। সুবিধা কি কি? এক নম্বর হচ্ছে, যেহেতু মানুষ কৃত্রিম ভাবে ঘর বাড়ি তৈরি করতে পারেনি, তাই পাহাড়ের পদদেশে বা পাদদেশে বসবাস করলে সেখানে কিন্তু তারা গুহা পেয়ে যাচ্ছিল খুব সহজেই, মানে তাদের ঘর পেয়ে যাচ্ছিল। এটা একটা। তারা যা জিনিসপত্র ব্যবহার করতো ওই সময় তা কিন্তু সব পাথরের তৈরি, স্টোনের তৈরি, এবং স্টোন খুব ইজিলি অ্যাভেলেবল ছিল পাহাড়ের পাদদেশে। সেটা একটা কারণ। পাহাড়ের পাদদেশে বন্যার ভয় ছিল না, কারণ পাহাড়ের পাদদেশে নদী সাধারণত উচ্চ গতিতে যায় এবং নদীর উচ্চ গতিতে ফ্লাড হয় না, তোমরা সবাই জানো। তো সেই অর্থে নদী ওখানে খুব সংকীর্ণ থাকে, খুব ন্যারো থাকে, এবং নদী খুব সহজেই পার করাও যায়। তো সেই জন্যই এখানে এই সুবিধাটা তাদের ছিল। এবং পাহাড়ের পাদদেশে ফরেস্ট কিন্তু বা জঙ্গল কিন্তু এত ঘন ছিল না, খুব ছোটখাটো গাছপালা ছিল, যেগুলো তারা ওই পাথরের তৈরি অস্ত্র শস্ত্র দিয়ে ক্লিয়ার করতে পেরেছিল। এই জন্যই কিন্তু মূলত ওরা পাহাড়ের পাদদেশে প্রথমে বসবাস করত। তাহলে লিভিং প্যাটার্নে তোমাদের যেটা মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল বাড়ি কিন্তু তৈরি করেনি, এবং পাহাড়ের পদদেশে যে গুহা ছিল সেখানেই বসবাস করত। এবং সেখানে বসবাস করতে গিয়ে ওরা বেশ কিছু অ্যাডভান্টেজেসও পায়। কি কি সুযোগ সুবিধা পায়? এইগুলো হচ্ছে তার সুযোগ সুবিধা। এই অবধি কোনো অসুবিধা আছে? ক্লিয়ার?
তোমাদের কি একটু ফাস্ট মনে হচ্ছে, একটু স্লো পড়াবো না ঠিক চলছে সব বলো, এগুলো তোমরা প্রথম দিন তো খুব গুরুত্বপূর্ণ, আমিও বুঝতে পারছি না, তোমাদের বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ লেখো অর্পিতা লেখো। আচ্ছা একদম ঠিক, স্পিড স্যার ঠিক আছে। একজন কে জিজ্ঞেস করেছো স্যার, ভীমবেটকা, ভীমবেটকা কেভস হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা কেভস হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। কে জিজ্ঞেস করেছিলে আমার মনে নেই, ভীমবেটকা কেভস হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে চলো নেক্সট। হ্যাঁ অর্পিতা লিখতে পারো, এই স্লাইডটা পেয়ে যাবে তোমরা, অত কষ্ট করার দরকার নেই, ঠিক আছে। লিখতে পারো কিন্তু স্লাইডটা পেয়ে যাবে, স্লাইডটা নিজের মতো করে সুন্দর করে পড়তে পারবে। এবার প্যালিওলিথিকে যে মানুষের অর্থনৈতিক জীবন যদি দেখার চেষ্টা করি, ক্লাস তো বোধহয় 1 ঘন্টার না, অর্থনৈতিক জীবন যদি আমরা দেখার চেষ্টা করি বা ইকোনমিক লাইফ, প্যালিওলিথিক এজে মানুষের অর্থনৈতিক জীবন বা ইকোনমিক লাইফ, এটাও কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে, কোয়েশ্চেন যেরকম ভাবে ডিফারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো মূলত আমরা অর্থনৈতিক জীবন যদি দেখি, তোমরা সবার আগে মনে রাখবে সাবসিস্টেন্ট ইন ক্যারেক্টার। সাবসিস্টেন্ট ইকোনমি কাকে বলে একটু নোট ডাউন করো, এই পয়েন্টটা আমি বলে দেব। সাবসিস্টেন্ট ইকোনমি, সাবসিস্টেন্ট ইকোনমি মানে সেই ধরনের অর্থনীতি, সাবসিস্টেন্ট ইকোনমি মানে সেই ধরনের অর্থনীতি যে অর্থনীতিতে যেটুকু মানুষের প্রয়োজন মানুষ সেটুকুই সংগ্রহ করে বা সেটুকুই উৎপাদন করে, মানে কোনো সারপ্লাস উৎপাদন বা অতিরিক্ত উৎপাদন বা অতিরিক্ত কালেকশন বা সংগ্রহ হয় না। সাবসিস্টেন্ট ইকোনমি মানে মানুষের যেটুকু প্রয়োজন মানুষ সেটুকুই সংগ্রহ করে বা সেটুকুই উৎপাদন করে, অর্থাৎ বাজারের জন্য মানুষ কিছু করে না, তখন বাজারের কনসেপশন আসেইনি। আজকে যদি দেখো এগ্রিকালচারাল যে প্রোডাক্ট বা কৃষিজ উৎপাদন বাজারের জন্যও হয়, চাষিরা আলু উৎপাদন করছে বাজারে বিক্রি করবে বলে। সাবসিস্টেন্ট ইকোনমিতে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার থাকে না। সাবসিস্টেন্ট ইকোনমি মানে সেই ধরনের ইকোনমি মানুষ যতটুকু কনজিউম করবে, মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য যেটুকু জিনিস দরকার সেইটুকুই মানুষ উৎপাদন করবে, আর উৎপাদন না করতে পারলে সংগ্রহ করবে, সেটাই হচ্ছে সাবসিস্টেন্ট ইকোনমি। তো স্বাভাবিকভাবেই প্যালিওলিথিক এজের জীবনযাপন যদি দেখি, অর্থনীতি ওটা কিন্তু সাবসিস্টেন্ট ইন ক্যারেক্টার, তখনও মানুষ কিন্তু কৃষিকাজে অভ্যস্ত হয়নি। তো স্বাভাবিকভাবেই মানুষ খাদ্য সংগ্রহ করত, ফুড গ্যাদারিং করত, এবং খাদ্য সংগ্রহ মানুষ করত ততটুকুই যতটুকু তাদের লাগবে। এই সময় যদি আমরা দেখি, প্রাইভেট প্রপার্টি, কারো কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না, ওকে, ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু ছিল না। গাছে একটা ফল হয়ে আছে, গিয়ে পেড়ে খেয়ে নিল, খিদে পেয়েছে, বা শিকার করতে শুরু করলো, যে পাথরের তৈরি অস্ত্রগুলো ছিল ওই অস্ত্র দিয়ে পশু শিকার করতে শুরু করলো, ওকে, এবং পশু শিকার করে পশুর মাংস খেতে শুরু করলো। তাহলে প্রাইভেট প্রপার্টির কনসেপ্ট কিন্তু তখনও ছিল না। এবং কমিউনিটি লাইফ বা গ্রুপ লাইফ, মানুষ কিন্তু গোষ্ঠীবদ্ধ আকারে বসবাস করতো না তখনও, কমিউনিটি লাইফ কিন্তু তখনও শুরু হয়নি। কারণ পপুলেশন যদি ওই সময় দেখি, পপুলেশন অত্যন্ত কম, জনসংখ্যা অত্যন্ত কম ছিল, এবং মানুষ বিক্ষিপ্তভাবে এক দুজন করে এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং তাদের মতো যেখানে যা খাবারের দরকার সেভাবে খেত, পশুর দ্বারা আক্রান্ত হতো এবং নিজেরাও পশু শিকার করত। আগুনের ব্যবহার কিন্তু প্যালিওলিথিক এজে মানুষ জানতো না, দেয়ার ওয়াজ নো নলেজ অফ ফায়ার, আগুনের ব্যবহার জানতো না, সুতরাং মানুষ যা খেত তা রান্না করে খাওয়ার কোনো জায়গা ছিল না বা রোস্ট করে খাওয়ার কোনো জায়গা ছিল না। এটা মনে করে নেওয়া যেতেই পারে মানুষ যা কনজিউম করতো বা যা খেত তা কিন্তু কাঁচাই খেত, ওকে। প্যালিওলিথিক এজে মানুষ যা খেত তা কিন্তু কাঁচাই খেত, সে মাংস খেলেও কিন্তু মানুষ কাঁচা খেত। ক্লিয়ার? ক্লিয়ার? 2 আওয়ার্স হবে না অর্পিতা, ক্লিয়ার হয়েছে অবধি? এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বাকিরা বলো একটু, বুঝতে টুঝতে পারছো তো? অসুবিধা হলে আমাকে প্লিজ বলো। আচ্ছা, এবার প্যালিওলিথিক এজের আরো কয়েকটা জিনিস আমরা দেখবো। মেটেরিয়াল কালচার, মেটেরিয়াল কালচার মানে যে জিনিসপত্র ওরা ব্যবহার করত, ব্যবহৃত জিনিসপত্র, তোমরা এভাবে ভাবতে পারো।
তো ব্যবহৃত জিনিসপত্র কিসের তৈরি, কারণ এইটা লিথিক এজ, লিথিক শব্দের অর্থই প্রস্তর, তার মানে এটা প্রস্তর যুগ, তাহলে ব্যবহৃত জিনিসপত্র সব পাথরের হবে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এমসিকিউ একটু গভীরে দিতে পারে, তাই কি ধরনের পাথর ব্যবহার করতো সেটাও আমরা জেনে নিই, কারণ আমরা এক্সামিনারকে কোনো সুযোগই দেব না আমাদের পর্যদস্ত করার। সেই জন্যই পাথর সাধারণত এই সময় কোয়ার্টজ স্টোন ব্যবহার করা হতো। এই কোয়ার্টজ স্টোন কিন্তু অপেক্ষাকৃত, দেখো মানুষের বুদ্ধিবৃত্তি, কোয়ার্টজ স্টোন কিন্তু অপেক্ষাকৃত নরম, তাই না? অন্যান্য পাথরের চেয়ে অপেক্ষাকৃত নরম কিন্তু কোয়ার্টজ স্টোন। তাহলে মানুষ কোয়ার্টজ স্টোন ব্যবহার করতো, কারণ মূল এরকম একটা পাথর আছে, এই পাথরটা নিয়ে তো কোনো যন্ত্রপাতি তৈরি হবে না, পাথরটাকে ভাঙতে হবে। পাথরটা যদি ব্লেড তৈরি করতে হয়, দেখো এরকম আকারে নিয়ে আসতে হবে, এরকম আকারে নিয়ে আসতে হবে, তার মানে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে ভাঙতে হবে। তাহলে মানুষ যে জিনিসপত্রগুলো তৈরি করতো সেগুলো কিন্তু কোয়ার্টজ স্টোন দ্বারা নির্মিত। ওকে, কোয়ার্টজ স্টোন দ্বারা মানুষ যে জিনিসপত্রগুলো তৈরি করতো নির্মিত, কারণ কোয়ার্টজ স্টোন অপেক্ষাকৃত নরম ছিল, এই জন্যই মানুষ কোয়ার্টজ স্টোন ব্যবহার করত। এছাড়া বোন টুলস ব্যবহার করেছে মানুষ। বোন টুলস মানে হাড় দিয়ে জিনিসপত্র তৈরি করা, এটাও কিন্তু মানুষ, এটা আপার প্যালিওলিথিক এজ, মানে একেবারে প্যালিওলিথিক এজের শেষ দিকে, আদি প্রস্তর যুগের শেষ দিকে মানুষ কিন্তু এই বোন টুলস বা বোন টেকনিক শুরু করে দিয়েছে। ঠিক আছে, 200টা বোন কিন্তু পাওয়া গেছে। কোথায় ডিসকভার হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, অন্ধ্রপ্রদেশের কুর্নুল ডিস্ট্রিক্ট, সেখানে একটা কেভ আছে বিলাসগ্রাম কেভ, এটা একটু মনে রেখো, বিলাসগ্রাম কেভে কিন্তু এই ডিসকভার্ড হয়েছে বোন টুলস বা বোন টেকনোলজি, কিন্তু এইখানে ডিসকভার্ড হয়েছে। ওকে, এবং এই আর্লি টুলগুলো বা আর্লি জিনিসপত্র মানুষ পাথর দিয়ে যেগুলো তৈরি করত সেগুলো সাইজে অনেক বড়, কারণ মানুষ তখনও খুব ভেঙে খুব সুন্দর সফিস্টিকেটেড বা রিফাইন্ড জিনিস তৈরি করতে পারেনি, সবে সবে মানুষ জিনিসপত্র তৈরি করছে এবং লেস রিফাইন্ড। ওকে, এবং অস্ত্র শস্ত্র যেগুলো তৈরি করতো তার হাতলেরও কোনো ব্যবস্থা ছিল না, এইরকম দেখতে ছিল, তোমরা দেখতে পাচ্ছ এরকম দেখতে ছিল। ক্লিয়ার? ওকে, দুটো টেকনিক মানুষ মূলত ব্যবহার করত, একটাকে আমরা বলবো, সাধারণত মানুষ যেটা করতো সেটা হচ্ছে কোর টেকনিক, আর একটাকে বলবো টেকনিক অফ ফ্লেক। কোর মানে মধ্যবর্তী অংশ, কোর মানে মধ্যবর্তী অংশ, এই একটা বড় পাথর, এই পাথরের চারিদিকটা আর একটা পাথর দিয়ে, এটা একটা কোয়ার্জ পাথর, এই পাথরের চারিদিকটা আর একটা পাথর দিয়ে ভেঙে ভেঙে একেবারে এই মধ্যবর্তী অংশটাকে আলাদা করা হতো, এই বাইরের অংশগুলো ভেঙে 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 বের করে দেওয়া হলো, এবং এই মধ্যবর্তী অংশটাকে বা মানে কোরটাকে কোনো একটা পার্টিকুলার কাজে ব্যবহার করা হতো বা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, একে বলা হয় কোর টেকনিক। কোর টেকনিক মানে কোর, পাথরের কোর অংশটাকে ব্যবহার করা, আর কোর অংশকে ব্যবহার করতে গেলে পাথরের বাইরের অংশগুলোকে ভেঙে ভেঙে বের করে দিতে হবে। তো দিস ইজ হোয়াট ইজ কল্ড কোর টেকনিক। আরেকটা টেকনিক ছিল টেকনিক অফ ফ্লেক। টেকনিক অফ ফ্লেক মানে বাইরের অংশ, পাথরের বাইরের অংশগুলোকে, বাইরের অংশটা এরকম করে ছাড়িয়ে নেওয়া, এই যে দেখো পাথরের বাইরের অংশ, এই একটা পাথর ছিল, এর বাইরের অংশটাকে ছাড়িয়ে এরকম দেখতে হয়েছে, এই পাথরের বাইরের অংশটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে একটা জিনিস হিসাবে ব্যবহার করা, তো এইটাকে বলা হয় টেকনিক অফ ফ্লেক, মানে আউটার লেয়ার ব্যবহার করা। এই দুটো টেকনিক কিন্তু মানুষ সে সময় ব্যবহার করত। মানুষ তখন ব্লেড তৈরি করতে শুরু করেছে, এই দেখো ব্লেড, পাথরের তৈরি ব্লেড, এই ব্লেড দিয়ে এরা শিকার করতো বা কিছু কাটতো, কিন্তু হ্যান্ডেলের নলেজ ছিল না, কারণ এখানে কোনো হ্যান্ডেল লাগানো নেই। ওকে, নেক্সট যদি আর্ট অ্যান্ড কালচার দেখি, এই সময় খুব ভেরি ফাস্ট আমরা যদি একটু দেখে নিই আর্ট অ্যান্ড কালচার কতক্ষণ সময় আছে। আচ্ছা, হ্যাঁ, সাউদার্ন ইন্ডিয়া থেকে তো আস্তে আস্তে ডিফারেন্ট ডাইরেকশনে মানুষ প্রবেশ চলতে শুরু করেছে, নর্দার্ন প্লেনে মানুষ তখনও পৌঁছয়নি বিন্ধ্য পর্বতের জন্য, তো মানুষ দক্ষিণ ভারত থেকে ভারতবর্ষের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, ভীমবেটকা কেভস পর্যন্ত মানুষ পৌঁছে গেছিল। ক্লিয়ার? কি নাম? শৈবাল, মোস্ট প্রবাবলি ভীমবেটকা কেভস থেকে কেভস পর্যন্ত মানুষ পৌঁছে গেছিল। ওকে, আমি বলেছি যেমন দক্ষিণ ভারতে মানুষের প্রথম অবস্থান হয়েছিল, দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারতে কিন্তু মানুষ আবদ্ধ ছিল না, দেখেছো তোমরা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত চলে এসছে, কুর্নুল কেভটা অন্ধ্রপ্রদেশে। ওকে, এবং ভীমবেটকা কেভস পর্যন্ত মানুষ চলে এসেছিল। ওকে, এটা মূলত মিডল প্যালিওলিথিক এজ অবধি বা আপার প্যালিওলিথিক এজ। দিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নিই, কোথায় দিতে হচ্ছে আমি দেখে নিচ্ছি, স্লাইডগুলো দিয়ে দেবো তোমাদের।
ডোন্ট ওয়ারি, সব পাবে তোমরা, ভর্তি হয়েছো, পড়ছো, সব পাবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। প্যালিওলিথিক এজ বা আদিপ্রস্তর যুগের আর্ট অ্যান্ড কালচার যদি দেখি, কিছু পেন্টিং পাওয়া যায়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রিলিমসের জন্য। পেন্টিং পাওয়া যায় ভীমবেটকা কেভসে। তাই বলেছি ভীমবেটকা কেভস কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত, তোমাদের বলেছি একটু আগে। ভীমবেটকা কেভ কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে ভীমবেটকা কেভস থেকে বেশ কিছু পেন্টিংস কিন্তু পাওয়া যায়, এবং এই পেন্টিংস এর কালার যদি দেখি, দেখো এই ধরনের পেন্টিংস। ওকে, এখানে একটা পশুর ছবি আঁকা, দেখেছো? পেন্টিংস যদি দেখা যায়, পেন্টিংস গুলোর কালার রেড, হোয়াইট, ইয়েলো এবং গ্রিন। ওকে, এবং এই পেন্টিং এ যদি আমরা দেখি, পেন্টিং এ সাধারণত হান্টিং সিনস, অর্থাৎ পশু শিকারের যে সিন, অথবা মানুষের ডে টু ডে অ্যাক্টিভিটিস, দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম, সেগুলো মানুষ এঁকে রাখতো। তখনও কিন্তু ভাষার আবিষ্কার হয়নি। এখান থেকেও আমরা প্যালিওলিথিক এজ সম্পর্কে কিছু আইডিয়া করতে পারি যে মানুষ হান্টিং করতো, যেহেতু হান্টিং এর সিন এখানে পাওয়া গেছে, বা শিকার করতো, শিকারের সিন পাওয়া গেছে, এবং মানুষের যে ভেরিয়াস ডে টু ডে অ্যাক্টিভিটিস, সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়। কমিউনাল ডান্স বা গোষ্ঠী নৃত্য, যদিও গোষ্ঠী তখনও শুরু হয়নি, কয়েকজন মানুষ হয়তো একসঙ্গে নাচছে, তো সেই রকম সিনও কিন্তু আমরা এখানে পাই। এবং প্যালিওলিথিকে যে খুব এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, মানুষের ভাষা কিন্তু তখনও সৃষ্টি হয়নি। মানুষ লিখবে কি, ভাষা কিন্তু মানুষের তখনও সৃষ্টি হয়নি। কিছু গুরুত্বপূর্ণ সাইট আমরা একটু দেখে নিই যেটা আসতে পারে প্যালিওলিথিকে, যে নিচের কোনটি প্যালিওলিথিক এজের একটি সাইট। তো আমরা প্যালিওলিথিক এজের সাইট এখানে দেখো, সোন এবং সোহান রিভার ভ্যালি। ওকে, এটা একদম আপার প্যালিওলিথিক এজ, তখন মানুষ প্রায় পৌঁছে গেছে ওই উত্তর ভাগে কিছু কিছু অংশ, যেমন কাশ্মীর। থর ডিজার্ট রাজস্থান, ভীমবেটকা তোমরা জানো এমপিতে অবস্থিত। বেলান ভ্যালি মির্জাপুরে, মির্জাপুর দিস ইজ ইউপি, বেলান ভ্যালি। এই চারটে সাইট কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই চারটে সাইট কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেটেরিয়াল কালচারে না, এই যে মেটেরিয়াল কালচারের স্লাইড, কিছু জিজ্ঞাসা থাকলে বলো ভেরি ফাস্ট। এই অবধি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, লাস্ট স্লাইডটা দেখাচ্ছি, দাঁড়াও। এই অবধি কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, ইকোনমির থার্ড পয়েন্ট, ইকোনমির থার্ড পয়েন্ট, তাই তো? প্রাইভেট প্রপার্টির কনসেপশন অ্যাবসেন্ট, এইটা তো। মানুষের ব্যক্তিগত সম্পত্তির ধারণা তখনও তৈরি হয়নি, যে এই বাড়িটা আমার, এই গুহাটা আমার, এই পাথরের টুকরোগুলো আমার, জমির কথা তো তখন আসেই না। বা এই এই যে ব্যক্তিগত, এই গাছটা আমার, এখান থেকে আমিই ফল পারবো, এই ধরনের প্রাইভেট প্রপার্টির কনসেপশন কিন্তু তখনও আসেনি। যা ছিল মানুষের সমবেত, মানে সবার একসঙ্গে ছিল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, টাইম প্রায় শেষ তোমাদের। এই অবধি যা পড়া হলো, সেই অবধি কার কার কোথায় কি অসুবিধা? লাস্ট ইমেজটা ওয়েল রিফাইন্ড কিসের বলো তো? এইটা? না না, এরপর তোমরা যখন মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের জিনিস দেখবে, তো কত রিফাইন্ড তোমরা দেখবে, কত রিফাইন্ড সেটা তোমরা দেখবে। ওকে, কত রিফাইন্ড তোমরা সেটা দেখবে। হ্যাঁ, প্যালিওলিথিক এজেই আর্টের আমরা কিন্তু উদাহরণ পাই। আরে পিপিটি পেয়ে যাবে প্রিয়াঙ্কা, অবশ্যই পেয়ে যাবে। আমি একটু কথা বলে নিই, পিপিটি তোমরা পেয়ে যাবে।
ন্যাচারাল কালার ওরা ইউজ করতো, বিভিন্ন পাতা, গাছের পাতা ব্যবহার করে। ওকে, হ্যাঁ মনে রাখতে হবে, রেড, ইয়েলো, গ্রিন এই ধরনের কালার ব্যবহার হতো, মনে রাখতে হবে। হ্যাঁ, প্যালিওলিথিক এজ কমপ্লিট হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেগুলো আমি বললাম। টাইম পিরিয়ডটা তো খুব সহজ মনে রাখা, ইজ নট ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, টাইম শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।